আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে ছোট একটি কাজ দেখাবো। কাজটি ছোট, সেটটি ছোট, কিন্তু কাজের যে সিস্টেমটা সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি অনেক সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই। আমাকে বলা হয় যে আমি এই ব্র্যান্ডের কাজ শিখতে চাই, এই ফোনগুলোর কাজগুলো আমাদের এখানে খুব বেশি, যার কারণে এই কাজগুলো শিখতে চাই। বেসিক্যালি হার্ডওয়্যারের ক্ষেত্রে কিছু কিছু সিস্টেম আছে, যে সিস্টেমগুলো যদি আমাদের জানা থাকে তাহলে যে কোনো ধরনের ফোনে আমরা কাজ করতে পারবো। কারণ প্রত্যেকটা ফোনে কিন্তু ক্যাপাসিটার ব্যবহার হয়, প্রত্যেকটা ফোনে রেজিস্ট্যান্স ব্যবহার হয়, তারপরে ডায়োড ব্যবহার হয়, তারপরে ফিউজ ব্যবহার হয়। এভাবে কম্পোনেন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই একই রকম, একই সিস্টেমের উপর কাজ করে, যার কারণে আমাদেরকে যদি প্রত্যেকটা সেটের ডায়াগ্রাম সম্পর্কে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু ধারণা আমরা নিতে পারি, তারপরেও কিন্তু কাজগুলো অনেক সহজ হবে। বন্ধুরা, ছোট ফোন দিয়ে একটি সিস্টেম শেখানোর চেষ্টা করব, যেটা অনেকের জন্য সহজ হবে। বিশেষ করে কাজগুলো তারাই বুঝতে পারবে যারা মিটার সম্পর্কে মোটামুটি ধারণা রাখে। বন্ধুরা, আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি। আমার কাছে প্রতিদিনই ইমো ইনভাইটেশন আসছে। তা আমি অলরেডি ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আমার ইমোটা ব্লক হয়ে গেছে বেশ কিছু আগে, মোটামুটি 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে। হঠাৎ করে আমি ইমোতে যখন মেসেজিং করছিলাম, চ্যাটিং করার সময় হঠাৎ করে ইমো আমাকে সেখান থেকে এক্সিট করে দেয়, বের করে দেয়। বের হয়ে যাওয়ার পরে আমি পরবর্তীতে যখন ইমোতে ঢুকতে যাচ্ছি তখনই কিন্তু আমাকে ইমো লগ ইন করতে বলছিলাম, এবং যখনই লগ ইন করতে যাচ্ছি তখনই কিন্তু আমাকে আবার সেখান থেকে একটি মেসেজের মাধ্যমে বলা হচ্ছে যে আমার নাম্বারটা ইনভ্যালিড, আমাদেরকে ভ্যালিড নাম্বার দিতে হবে। তো আমি এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কনফিউজ। সম্ভবত আমার মনে হয়েছে যে ইমোর যে ফ্রি ইউজার লিমিট আছে সেই লিমিটটা আমি এক্সিট করেছি, যার কারণে হয়তো ইমো আমাকে ব্লক করেছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ইমোটা পরবর্তীতে প্রিমিয়ামে নিয়ে যাওয়ার যে উপায়গুলো আছে সে বিষয়ে আমি কোনো ধরনের ভালো সুরাহা পাইনি। বন্ধুরা, ইমো সম্পর্কে যারা মোটামুটি একটু ধারণা রাখেন বা এই বিষয়টাতে কারো কাছে যদি কোনো ধারণা থেকে থাকে, পরামর্শ থেকে থাকে, আমাকে জানাবেন। আর বর্তমান সময়ে দেশের বাইরে থেকে যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, অবশ্যই আমার সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে আমি কানেক্টেড আছি ইনশাল্লাহ। বর্তমানে দেশের বাইরে থেকে যোগাযোগের মাধ্যম হিসেবে আমি হোয়াটসঅ্যাপকে বেশি ব্যবহার করছি। আসুন বন্ধুরা, ভিডিওটি দেখার চেষ্টা করি। ভিডিওটি দেখলে অনেকের ভালো লাগবে। আসুন আমরা ভিডিওটি পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের তো আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমার হাতে একটি নোকিয়া ফোন। ফোনটি অনেক ওল্ড, প্রায় 1 যুগেরও বেশি সময় আগের ফোন। কিন্তু আমরা নির্দিষ্ট কোনো ফোনের কাজ করি না, আমরা সিস্টেমের উপরে কাজ করি, যার কারণে আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আমাদের সকলের জন্য, যে কোনো ধরনের ফোনের জন্য এই সিস্টেমটা কার্যকরী ভূমিকা রাখবে। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফোনটি আমার হাতে আছে। আমি যখন ফোনটি বাটন চাপ দিলাম, লাইট আসলো। লাইটটি দেখতে পাচ্ছি যে আমরা এখানে লাইটের আলোটা কিছুটা কম। কাস্টমারের কথা হলো যে আলোটা অনেক বেশি ছিল, এখন আলোটা কমে গেছে। তো আলোটা কমার কারণে আমরা ডিসপ্লে চেঞ্জ করতে চাচ্ছি। তো আমার মনে হচ্ছে যে ডিসপ্লে চেঞ্জ ছাড়াও এটা ঠিক করা পসিবল, কারণ এখানে যে ডিসপ্লেটা লাগানো আছে সেটা অরিজিনাল ডিসপ্লের চাইতে ডুপ্লিকেট যে ডিসপ্লেগুলো হয় এই সেটগুলোর, সেগুলোর আলোটা ব্রাইটনেসটা একটু বেশি হয়, কালারগুলো বেশি হয়, কিন্তু সেগুলো লং লাস্টিং কম হয়। তো আমরা এখন দেখে নিব এটা, যেহেতু আমি প্রচুর কাজ করেছি এই সেটটির, যার কারণে আমার কাছে মনে হচ্ছে ডিসপ্লে পরিবর্তন ছাড়াও এই সমস্যার সমাধান করা সম্ভব। আর আমি এখন দেখানোর চেষ্টা করব এই সমস্যাটা সমাধান করা যাচ্ছে কিনা ডিসপ্লে চেঞ্জ ছাড়াই। ডিসপ্লে সেট না খুলে আমরা এখন নিচে সেটটা করবো, যেহেতু লাইট আইসিটা নিচের দিকে আছে। স্ক্রু খুলে গেছে। আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের এখানে এলইডি জ্বলছে, যেটা কিপ্যাডের এলইডি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লের এলইডি। আর আমরা জানি যে এই ডিসপ্লের যে লাইটটা আছে এই লাইটের সঙ্গে আমাদের কিপ্যাডের লাইটের
সঙ্গে স্বতঃস্ফূর্ত এখানে সম্পর্ক রয়েছে, এবং কখনো যদি আমরা এই লাইটে ফিউজ হয়ে যায় তাহলে আমাদের ডিসপ্লে লাইটটি জ্বলবে না, এবং এই ট্র্যাকটা মিসিং হলেও ডিসপ্লে লাইট জ্বলবে না। যদি এই এলইডিটা এখান থেকে মিসিং হয় কোনো কারণে তাহলেও কিন্তু আমাদের ডিসপ্লে লাইট জ্বলবে না। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটটি কারণে অনেক সময় ভিডিওটা ক্লিয়ার হবে না, আমি জানি। লাইটটি অফ হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে, কয়েক সেকেন্ড বাদেই লাইটটি অফ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বুস্ট কয়েল রয়েছে। বুস্ট কয়েল, এটাতে আমাদের এখানে যে ইলেকট্রিসিটি যে ভোল্টেজটা আপ করছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি লাইট আইসি রয়েছে, লাইট ড্রাইভার আইসি। ড্রাইভার আইসিটা এটাকে সুইচিংয়ের জন্য কন্ট্রোলিং করছে। এখান থেকে কিন্তু আমাদের এই এলইডি ফাংশন পর্যন্ত আমাদের একটি কানেকশন আছে, যেটার মাধ্যমে এখানে সুইচিং কমান্ডের মাধ্যমে লাইটটি জ্বালানো হয়। আমরা নিচেও দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ব্যাটারিটা খুলে ফেলি। এখানে দেখতে পাচ্ছি এলইডির পাশে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। রেজিস্ট্যান্সটা আপনারা দেখতে পাচ্ছেন একটু উপরে। এখানে যে রেজিস্ট্যান্সটা দেখা যাচ্ছে, এই রেজিস্ট্যান্সটা যে প্রবলেমটা সাধারণত এটা এখান থেকে হয়। আর এটা কীভাবে হয় সেটা আমি এই মুহূর্তে মিটার দিয়ে দেখানোর চেষ্টা করি। মিটার কন্টিনিউটি রেঞ্জে আছে। আমরা রেজিস্ট্যান্সের এক সাইডে আমরা দেখব, আমরা জানি যে রেজিস্ট্যান্সের সাধারণত দুই সাইডে পজিটিভ শো করে। আর আমরা এখানে কি অবস্থা আছে সেটা দেখার চেষ্টা করব। রেজিস্ট্যান্সের আমরা এক সাইডে দেখতে পাচ্ছি বিপ, অন্য সাইডে বিপ। তার মানে এটা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে সম্পৃক্ত করে আমাদের রেজিস্ট্যান্সটা বসানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই এলইডি ফাংশনে এখানেও কিন্তু বিপ পাচ্ছি, এক সাইডে পজিটিভ এক সাইডে গ্রাউন্ড, এবং সুইচিংটা এখান থেকে আসে এলইডি ফাংশনে। আমরা এখানে যে গ্রাউন্ডটা পাচ্ছি, রেজিস্ট্যান্সটা আমরা কত সমমানের আছে সে বিষয়টি আমরা এখান থেকে দেখে নেব। কন্টিনিউটি রেঞ্জে এমিটারে আমরা রেজিস্ট্যান্সের মানটাও চেক করতে পারবো। রেজিস্ট্যান্স এখানে দেখতে পাচ্ছি 35 ওহমস দেখাচ্ছে। আমরা যদি ওহম রেঞ্জে যাই, একই 36 ওহম দেখাচ্ছে, 35-36। তার মানে আমাদের কন্টিনিউটি রেঞ্জে আমরা ডিটি 17N থেকে আমরা কন্টিনিউটি রেঞ্জেও আমরা ওহমসের মাপ পাবো, কারণ এখানে দেখতে পাচ্ছি যে আমরা ওহমের সিম্বল আছে এবং এখানে আমাদের কন্টিনিউটি সিম্বলও আছে। আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সটা এখানে গ্রাউন্ড, তার মানে মূলত আমাদের এই সাইডে গ্রাউন্ড করে দেওয়া হচ্ছে। এখান থেকে যে ভোল্টেজটা বের হয় সেই ভোল্টেজটা আমরা একটু চেক করার চেষ্টা করব। ডিসি ভোল্টে রাখছি। আমরা এলইডি এই সাইডে আমরা ভোল্টেজ দেখি 3.6 ভোল্ট দেখতে পাচ্ছেন, এখানে 3.6। আচ্ছা, এখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে এই সাইডে কোনো ভোল্টেজ নেই। আর মূলত এখান থেকে অতিরিক্ত যে ভোল্টেজটা আছে সেটাকে গ্রাউন্ড করে দেওয়ার জন্য চেষ্টা করছে এই রেজিস্ট্যান্সটা। আমরা জানি যে রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে কারেন্ট কমিয়ে দেওয়া, আর এখানে কারেন্ট কমিয়ে দেওয়ার জন্য গ্রাউন্ড পর্যন্ত এটাকে পার করে দেওয়ার জন্য রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছে। আমরা এখান থেকে সাধারণত এই সমস্যার সমাধানটা পেয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্যান্সের সঙ্গে আমি এলইডি একটা সাইডে শর্টিং করলাম, লাইটটি তখন বেড়ে যাচ্ছে। ডিসপ্লেটা একটু ফলো করলে এই সময় বোঝা যাবে ডিসপ্লেতে আলোটা যে অবস্থায় আছে। আমরা একটু ফলো করার চেষ্টা করি, এবং এখন আমি দেখতে পাচ্ছেন শর্ট করছি, লাইটটি বেড়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে লাইট কমছে, আবার বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেখানে আমরা যদি রেজিস্ট্যান্সটা তুলে জাম্পার করে ফেলতে পারি তাহলে আমাদের আলোটা অতিরিক্ত যতটুকু চাচ্ছি সেটা বেড়ে যাবে, এবং রেজিস্ট্যান্সটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এখান থেকে বিদ্যুৎটা বেশি টেনে নিচ্ছে সে। দেখতে পাচ্ছেন এই যে, তার মানে এখন আমরা এই রেজিস্ট্যান্সটা তুলে এই জায়গাটা আমরা শর্ট করে দিলেও সমাধান হয়ে যাবে, অথবা আমরা এখান থেকে একটা জাম্পার যদি করে দিই তাও আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর লাইট থাকা অবস্থায় আমি জাম্পারটা করে দেখানোর চেষ্টা করব। আর আমাদের এই ফোন না, শুধুমাত্র আমাদের যত অ্যান্ড্রয়েড ফোন আছে সব ফোনগুলোতে কিন্তু আমরা এই ধরনের কিছু কিছু ট্রিক্স কাজে লাগিয়ে আমরা
এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবো। লাইট জ্বলতেছে এখন। দেখতে পাচ্ছেন আয়রন ছোঁয়ানোর সাথে সাথে এখানে লাইটের আলোটা বেড়ে যাচ্ছে। কাজ হয়ে গেছে এবং আমাদের কিপ্যাডে যে এলইডি আছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। আমরা এখন এখান থেকে এটাকে কেটে ফেলবো। এবং জাম্পারটা থাকবে, এক্ষেত্রে আমাদের কোনো সাইড ইফেক্ট নেই, আলোটা বেশি দিবে। এবং মূলত এই সেটগুলো এখন বৃদ্ধ মানুষরা ব্যবহার করে থাকে, যার কারণে আমাদেরকে এই সেটগুলো সেরেই দিতে হয়, ঠিক করে দিতে হয়। কারণ কিছু কিছু ইউজার আছে যারা এই ফোন ছাড়া ব্যবহার করতে পারে না, ফাংশনাল কিছু প্রবলেম হয়। আমি এরকম কাস্টমার পেয়েছি যে 6,000 টাকা দিয়েও এই ধরনের ফোন তারা কিনতে রাজি আছে, তবুও এই ফোনগুলো চায়, এরকম কিছু কাস্টমারও পেয়েছি। বন্ধুরা, কাজটি দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবেন। মূলত নোকিয়া 1600 ফোন নয়, এই সলিউশনগুলো ম্যাক্সিমাম ফোনগুলোতে আমাদের কাজ করবে। এবং ওই ফোনগুলোতে যখন রেজিস্ট্যান্সগুলো ব্যবহার হয়, রেজিস্ট্যান্সগুলোর কারণে অনেক সময় আমাদের ভোল্টেজ কমে যেতে পারে, কারেন্ট কমে যেতে পারে, আর সেক্ষেত্রে দেখা যাবে যে লাইট না আসা, লাইট কম আসা, এরকম বেশ কিছু প্রবলেম হয়। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।